এসে বলা হলো যে অরুণ রাঙা। অরুণ রাঙা, অরুণ মানে সকালবেলা সূর্য, রাঙা শব্দের অর্থ লাল। তো অরুণ রাঙা হয়, এটা সত্য কথা, ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে মনে কর বলা হইলো যে চন্দ্রমুখ। চন্দ্রমুখ, এখন বল মুখ কি চাঁদ? আমাদের যে মুখ, এটা কি চাঁদ? মিছা কথা, মুখ চাঁদ না, চাঁদ আবার মুখ না, ঠিক না? এখন মানুষ চাঁদের মতো সুন্দর, এটা যদি কাউকে বলা হয় যে তুমি তো চাঁদের মতো সুন্দর, ফ্ল্যাট করার জন্য বলছে, বাট কথাটা ভুল, কথাটা সত্য না। মানুষ চাঁদের মতো সুন্দর না, মানুষ চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। কারণ সূরা 3-4 আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, তারপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্নতম স্তরে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে কোরআন অনুযায়ী সব থেকে সুন্দর হচ্ছে মানুষ। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে, আল্লাহ বলতেছেন। তাহলে কেউ যদি কোনো ছেলেকে কোনো মেয়েকে যদি বলে যে শোনো জানতো আমার বেবিটা কিউটু সুইটু, তুমি হইতেছো গিয়া চাঁদের মতো সুন্দর, তোমার মুখ হচ্ছে চন্দ্রমুখ, বুঝবি যে তোরা পাম দিচ্ছে এবং তোর সৌন্দর্য অনেক বেশি, কমায় কইতেছে, ওরা জুতাবি, ওরা দাবড়ানে দিবি। ওকে, আচ্ছা এখন ধর চন্দ্রমুখ বলছে, মুখের মধ্যে কি আছে রে? মুখে আছে চোখ, মুখে আছে ঠোঁট, আলাদা আলাদা করে প্রশংসা করা যায়। এবার চোখের প্রশংসা করতেছে, তা তোমার চোখ না অনেক সুন্দর। কেমন সুন্দর চোখের প্রশংসা করতে যায়, বলছে নয়ন পদ্ম, তোমার চোখ যেন পদ্ম ফুল, মানে নয়ন পদ্ম, তোমার নয়ন যেন পদ্ম। মিছা কথা, নয়ন পদ্ম ফুল না, ডাহা মিছা কথা, একদম খারাপ মিছা কথা। আচ্ছা, মুখের মধ্যে আর কি আছে রে? আর হইতেছে কি, আর ঠোঁট আছে। এবার ঠোঁটের প্রশংসা করতেছে, বলতেছে তোমার যেন অধর পল্লব। সাধারণত একটু চিকন ঠোঁট হইলে সেটা সৌন্দর্যের প্রতীক আমরা জানি। বেশি মোটা ঠোঁট হইলে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে ভালো লাগে না, বিশেষত মেয়েদেরকে। তো চিকন ঠোঁট হইলে সেটা সুন্দর। তো অধর মানে হইতেছে গিয়া ঠোঁট, আর পল্লব মানে হইতেছে পাতা। যে তোমার পাতার মতো চিকন ঠোঁট। এখন কথা হইতেছে গিয়া অধর আর পল্লব, ওই গাধা, পাতা তো মানে পাতা, গাব গাছের পাতা আর মানুষের ঠোঁট এক জিনিস? মিছা কথা হইল, সত্য হইল না। তাহলে আমি কি কি বললাম? আমি বললাম মুখ, বললাম চোখ, বললাম হ্যাঁ ফুলকুমারী, বললাম অধর পল্লব বললাম। এবার একটু উস্তাদ বায়ালন, একটু বায়ালই, ঠিক আছে? এই যে বাহুলতা, হ্যাঁ সাধারণত যদিও মনের সৌন্দর্য হচ্ছে আসল, তাই না? তারপর একটা বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার আছে। বাহ্যিক সৌন্দর্যের ক্ষেত্রে যেমন ছেলেরা ভুঁড়ি থাকলেই মাইনাস পয়েন্ট খাওয়া যায়, আবার মেয়েরা একটু মোটাসোটা হইলে মাইনাস পয়েন্ট খাওয়া যায়, তাই না? মেয়েদের মধ্যে একটু শুকনা হইলে, চিকন শরীরের মেয়ে হইলে আমরা সাধারণত বলি সে সুন্দর। যদিও সৌন্দর্য মানুষের মনে এবং ব্যক্তিত্বে। এখন ধরো এই যে বাহু, কোনো মেয়ের বাহু অনেক মোটা, হেলদি মেয়ে, আমরা তার সাধারণত ডিফাইন করি না। যদি লতানো হালকা হয় আমরা বলি সুন্দর। তাহলে তার বাহু যেন লতা, আমি বললাম বাহুলতা। এই যে বাহুলতা, এই বাহু কি লতা? মানুষের বাহু, এটা কি কচুর লতা? মিছা কথা, বাহু কচুর লতা না, তাহলে এটাও মিথ্যা। দেখ মিথ্যাতে ভরা। আচ্ছা এবারে বাহুর পরে এবার নিচের দিক চলে যা, তুই ঠেঙ্গে চলে যা, ঠেঙ্গে। এবার বলতেছিস কি, তোমার চরণ হইতাছে গিয়া কমল। কমল মানে হইতেছে পদ্ম ফুল, কোমল না কিন্তু কমল। তাহলে চরণ কমল, তোমার ঠ্যাং, তোমার পা পদ্ম ফুলের মতো। কত বড় পাম্পেন পাম রে, কি ফ্ল্যাট মারতাছে, জুতা মার, জুতা দিয়ে ওরে। আচ্ছা চরণ কমল, মিথ্যা কথা। এখন ওই মেয়ে তো ফুলকুমারী শুনে, চন্দ্রমুখ শুনে, চরণ কমল শুনে তো গলে গেছে। গলে গিয়ে ওই মেয়ে বলতাছে কারে? ওই ছেলেরে, ওরে আমার বাবুল্যা, তুমি হইতেছে গিয়া সিংহ পুরুষ। বাবুল্যা তুমি কি পুরুষ? তুমি হইতেছো সিংহ পুরুষ। এখন বাবুল্যা হইতেছে কি আসলে বিলাই। এই বিলাই রে কইতাছে তুমি হইতেছো সিংহ পুরুষ, কিন্তু এত বিলাই। তাহলে দেখ যা কইছে সব মিছা কথা কইছে। সমস্ত প্রত্যেকটা কথার ভিতরে এখানে এ ফ্ল্যাট করার বিষয় জড়িত, পাম দেওয়ার বিষয় জড়িত, মিথ্যা অকল্পনীয় বিষয় জড়িত। আর সত্যে ভরপুর কথা যদি হয়, কথার মধ্যে যদি সত্যতা থাকে, ভদ্রলোকের কথা হয়, তাহলে বুঝবি এটা হচ্ছে উপমান কর্মধারের সমাজ। যেমন কাজল কালো হয়, অরুণ রাঙা হয়। এরপরে মনে কর তোমার ইস্পাত কঠিন মন, আমি এতবার ধরে প্রপোজ করতেছি, শুনতেছ না, তাহলে ইস্পাত কেমন? কঠিন। ইস্পাত বুঝছ তো? লোহা রড, বেটা রড। তাহলে ইস্পাত কঠিন হয়, কথা সত্য। তোমার লৌহ কঠিন মন, কথা সত্য। এরপরে মনে কর বলল যে সিঁদুর লাল, তো মাথার যে সিঁদুর আছে মেয়েদের, যে বললাম যে ওদের
গাছের আম একদম দারুণ সিঁদুর লাল। তো সিঁদুর দেখতে কেমন হয়? লাল হয়, সত্য কথা। সত্য কথা হলে সেটা উপমান কর্মধারয় সমাস হয়। এরপরে বললাম হচ্ছে তার মনোভাব আমি বুঝতে পারছি একদম বজ্র কঠোর। বজ্র কঠোর হয়, বজ্র মানে কি তারে ঠাডা, আসমান থেকে যেটা পড়ে ধম করে পড়ে ওটা। এরপরে মনে কর কেউ করে বলল একেবারে হিম শীতল বরফ আবহাওয়া, আমি সেখানে কানাডার টরন্টোর দিকে টিকতেই পারি না। হিম মানে বরফ, শীতল মানে হইতেছে ঠান্ডা। তাহলে হিম শীতল ঠান্ডা, তাহলে হিমও ঠান্ডা, শীতলও ঠান্ডা, বজ্র কঠোর, কঠোরও কঠোর, সিঁদুরও লাল, লালও লাল, ইস্পাতও কঠিন, কঠিনও কঠিন, অরুণ রাঙা, রাঙাও রাঙা, কাজলও কালো, কালোও কালো। এবার বুঝছস? তাহলে যাহা সত্য তাহা উপমান, পড়ার পরে দেখবি যাহা মিথ্যা পাম ফ্লাডে ভরপুর তাহা উপমিত। আজকে না বুঝলে মাস্টার খাইলে আর বুঝবি না। বিদায় পৃথিবী, তুই ঠিক কইছস সামিনা, বিদায় পৃথিবী। আজকে মানে মেয়েরা যদি এই জিনিসগুলো বুঝতো, কোনো ছেলে যদি অতিরিক্ত প্রশংসা করে তাহলে তার নিয়ত খারাপ, তাইলে হইতো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মেয়েরা বুঝতেছে মিথ্যা প্রশংসা করতেছে, তারপরে সে খুশি হয়। ধ্যাৎ, জঙ্গলির দল। তাহলে অনুভূমিত গেল। এবার আসো রূপক কর্মধারয় সমাস। রূপক, রূপকের ব্যাপারে তোমরা এই কথাটা মোটামুটি সবাই শুনছো। না করো না, মিথ্যা কথা কইস না। হ্যাঁ, তোরা শুনছস, মিথ্যা কথা কইস না। তোরা শুনছস যে হইতেছে 9-10 তোদেরকে পড়াইছে কোথাও না কোথাও, স্কুল কলেজ কোচিং কোথাও না কোথাও তুই পড়ছস এরকম, যে একটি দৃশ্যমান অন্যটি অদৃশ্য। এটা এটা শুনছস কিনা? যে ভাইয়া রূপক পড়তে আসলে আমাদেরকে পড়ানো হয়েছে এরকম, একটি দৃশ্যমান অন্যটি অদৃশ্য, এটা পড়ানো হয়েছে না? অনেককে শিখেছে না রূপক? টিচাররা শর্টকাট মারছে কি মারে নাই? কথা ক, কথা না কইলে মাইরালাম। স্যার ও পৃথিবী লিখছিল, স্যার ও পৃথিবী, ও পৃথিবী লিখছিল, পৃথিবী না, ভুল ধরতে পারলেন না। লামিয়া, তোর তো হিউমার নাই। লামিয়া, তোর হিউমার নাই, তোর সামনের কুরবানির ঈদে উড়াই দিমু, হাটে উড়ামু গুরু। ও বিদায় পৃথিবী লিখছিল, ঠিকই লিখছিল, এটা একটা হিউমারাস লাইন। কোনো এক মূর্খ বলছিল বিদায় পৃথিবী, এরপর থেকে এটা ভাইরাল হয়েছে। বুঝছস? আমারে শিখাইতেছে আমি ভুল ধরতে পারি নাই, একদম ঠাইসা মারুম। বিদায় পৃথিবী, আমি ভুল ধরতে পারি নাই, সে আমার জ্ঞান দিতে আসছে। মর, এদিক দেখ। এটা পড়াইছে কিনা একটা দৃশ্যমান অন্যটি অদৃশ্য? পড়াইছে? জি স্যার, এটা ভুল, এটা দিয়ে হবে না। কেন? এবার একটু শোনো। একটি দৃশ্যমান অন্যটি অদৃশ্য, এই কথা দিয়ে রূপক কাভার করা যায় না। এটা দিয়ে বোঝানো হয়েছে এটাই, যে একটা দেখা গেছে আরেকটা দেখা যায় না। মানে রূপক কর্মধারয় সমাসে সমস্ত বোধ একটা দেখা যাবে আরেকটা দেখা যাবে না, এটা মিন করা হয়। কিন্তু তুমি এই সূত্র দিয়ে সকল রূপক কর্মধারয় কাভার করতে পারবা না, অল্প কিছু রূপক কর্মধারয় কাভার করতে পারবা। আমি আবার বলছি, এই সূত্র দিয়ে অল্প কিছু রূপক কাভার হবে, সবগুলো হবে না। এই জন্যই বলছি এটা ভুল। কেন ভুল আসো আমি তোমার দেখাই, দেখলেই বুঝবা। যেমন দেখো মন মাঝি, মন মাঝির মধ্যে এই যে মন দেখা যায় না, মাঝি দেখা যায়, এই সূত্রটা এখানে কাজ করছে। ঠিক আছে, মন মাঝির মধ্যে। আচ্ছা, তারপরে মনে করো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধুর মধ্যে সিন্ধু মানে সাগর, সাগর দেখা যায়, বিষাদ মানে দুঃখ দেখা যায় না, এটা কাজ করছে। তারপরে মনে করো হচ্ছে শোকানল, এই শোকানল শব্দের অর্থ খেয়াল করো, শোকানল, অনল মানে হইতেছে আগুন, শোকানল, এই অনল মানে আগুন, শোক মানে দুঃখ, এটাও কাজ করছে। ঠিক আছে না? আচ্ছা, কিছুক্ষণ পরে আর কাজ করবে না। যেমন ধরো এই যে মোহ নিদ্রা, মোহ নিদ্রা, তাহলে মোহ মানে লোভ, নিদ্রা মানে ঘুম, এখানে মোহ এবং নিদ্রার কোনোটাই দেখা যায় না, দুটোই অদৃশ্য। আবার খেয়াল করো এই হতেছে গিয়া ভব নদী, ভব নদীর মধ্যে ভবটাও দেখা যায়, নদীটাও দেখা যায়, তাহলে সূত্র কাজ করতেছে না। খেয়াল করে দেখো, সূত্র কাজ করে না। আবার যদি বলি
যৌবন সূর্য, এখানে আবার সূর্য কি বলে সূত্র কাজ করে, তাই না? সূর্য দেখা যায়, যৌবন দেখা যায় না, যৌবন অনুভব করা যায়, ইয়ত অ্যাবস্ট্রাক্ট নাউন, ফিল করবার বিষয়। আচ্ছা, আবার আসো আমি যদি বলি যে হইতাছে গিয়া এরকম যে এটার নাম কি যেন, ওরে কি বলে রে, আমাদের বডির আর একটা নাম আছে না, দেহপিঞ্জর। এই যে দেহপিঞ্জর, এই দেহপিঞ্জর বলার পরে দেখো দেহ এবং পিঞ্জর দুটোই দেখা যায়। পিঞ্জর শব্দের তো পিঞ্জিরা, খাঁচা খাঁচা, তাইলে তুমি দেহ এবং পিঞ্জিরা দুটোই দেখতে পাইতেছো। আচ্ছা, আবার দেখো পরাণ পাখি বা প্রাণ পাখি, এই দেহ পিঞ্জরে দুটোই দেখা যায়, পরাণ পাখির মধ্যে কোনোটাই দেখা যায় না। না দেখা যায়, পাখি দেখা যায়, পরাণ দেখা যায় না। তাহলে দেহ পিঞ্জরে কাজ করে না, পরাণ পাখিতে আবার কাজ করে। আবার দেখো বললাম প্রেম ডোর, এই ডোর শব্দের অর্থ বন্ধন, প্রেম তো প্রেম, কোনোটাই দেখা যায় না সত্যিকার অর্থে। আবার ডোরের একটা শাব্দিক অর্থ আছে, চিকন দড়িকে ডোর বলে, সে অর্থে একটা অর্থ তুমি নিতে পারো। বাট প্রকৃতপক্ষে প্রেম ডোরে কোনোটাই দেখা যায় না, না প্রেম না ডোর। তারপরে মনে করো হচ্ছে জ্ঞান প্রদীপ। জ্ঞান প্রদীপ, এই প্রদীপ মানে হচ্ছে আলো, বোঝা যায়, জ্ঞান বোঝা যায় না। এর মানে হইতেছে এই যে সূত্রটা, এটা কখনো কাজ করতেছে কখনো কাজ করতেছে না। তাহলে আমি এটা দিয়ে তো সব সলভ করতে পারি না, আমি এটা বাদ দিব। আমি বাদ দিয়ে তাহলে আমি কি লিখবো? আমি লিখবো যে পূর্বপদ এবং পরপদের মধ্যে অভেদ বা অভিন্ন সম্পর্ক বিদ্যমান থাকে, এই হচ্ছে গিয়ে হিসাব। আমরা এটা দিয়ে শিখবো, আমরা বলবো পূর্বপদ পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ বা অভিন্ন সম্পর্ক থাকে, এটা হলো কাহিনী। আমি এটা রূপক বোঝার জন্য ব্যবহার করব। আমি একটু এখানে একটু বসে বসে ভাইয়া বলি, তারা বোঝার চেষ্টা কর। পূর্বপদ আর পরপদের মধ্যে অভেদ বা অভিন্নতা থাকবে। অভেদ মানে কোনো ভেদাভেদ নাই, দুটো একই জিনিস, অর্থাৎ অভিন্নতা। মানে পূর্বপদের অর্থ যদি হয় আগুন, পরপদের অর্থও হবে আগুন। পূর্বপদের অর্থ যদি হয় পানি, পরপদের অর্থও হবে পানি। এই যে পূর্বপদ পরপদ মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এই যে পূর্বপদ পরপদের অর্থ সেম হয়ে যাওয়া, তার নামই হইতেছে রূপক। এখন ভাইয়া রূপক যেহেতু, বুঝতেই পারস, তোর থেকে আমি রূপক আগেই শিখাইছি, গত ক্লাসও শিখাইছি, তার আগের ক্লাসও শিখাইছি চান্দু। এখন তুমি ধরা পড়ছো আমার জালে। এখন তুমি সমাস না বুঝলেই তোমার আমি পিডামো, তোমার আমি খালি বানানে দিমু। রূপকের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব থাকে না? খেয়াল করে দেখতো, হ্যাঁ, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আমি কইতেছি ধান কাটতে কাটতে বর্ষা আসছে, আর বুঝাইতেছি আমার জীবনের কাজ শেষ করতে করতে আহারে আমার মৃত্যু চলে আসছে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, আমি ধান লাগাইলাম, সেই ধান বড় হইল, আগাছা পরিষ্কার করলাম, জমি পরিষ্কার করলাম, নার্সিং করলাম, এসব করতে করতে বর্ষাকাল চলে আসছে। বর্ষা এখন সব ভাষায় নিয়ে চলে যাবে। তাহলে লাইফে আমি আসছি, আমি বড় হইছি, আমি একটা সময় লাইফের জন্য কাজ করছি, বিয়ে শাদী করছি, সন্তান সন্ততি হয়েছে, আমার লাইফে অর্জন করছি, পরিশ্রম করছি, সে অ্যাচিভমেন্ট করছি, সেটা খাওয়ার টাইম নাই, মৃত্যু এসে উপস্থিত হয়েছে। আজরাইল এসে বলছে চলো তোমাকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমার জীবন এখন শেষ দিকে চলে আসছে। এই যে রূপক বলে একটা, বোঝায় আরেকটা। তাহলে দেখ এই রূপক কর্মধারের মধ্যে একটা স্পিরিচুয়াল ভাইব আছে কিনা দেখতো, একটা স্পিরিচুয়াল ভাইব, একটা স্পিরিচুয়াল বিষয় এখানে বিদ্যমান আছে, একটা স্পিরিচুয়াল সিস্টেম আমি এখানে চাইলে খুঁজে পাই। পাই কি পাই না? একটা আধ্যাত্মিক বিষয় খুঁজে পাই। এখন আয় এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা রূপকটাকে একটু শিখবো রে, আমরা একটু বুঝবো। দেখ জ্ঞান প্রদীপ, এই জ্ঞান মানে আলো, প্রদীপ মানেও আলো। দেখ ওই যে বলছিলাম আমি অভেদ বা অভিন্নতা বুঝাই দিব না, অর্থাৎ দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে, অভেদ হয়ে যাবে, ভেদাভেদ থাকবে না, অভিন্ন হয়ে যাবে, কোনো ভিন্নতা থাকবে না, দুটো মিলেমিশে একাকার হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়ার নামই হচ্ছে রূপক। তাহলে এখন বল প্রদীপ মানে যদি আলো হয়, জ্ঞান মানে তো আলো, দুটো মিলেমিশে এক হয়ে গেল। ঠিক প্রেম ডোর, ভাইয়া ডোর মানে হচ্ছে বন্ধন, প্রেম মানেও তো বন্ধন, দুটার অর্থই হইতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, রাইট? প্রেম মানেও বন্ধন, প্রদীপ মানেও বন্ধন, সরি ডোর মানেও বন্ধন। এরপরে পরাণ পাখি, এই যে খেয়াল কর, এই যে প্রাণ, আমাদের যে প্রাণ আত্মা রূহ, এটা পাখির মতো,
কেমনে? লালন বলছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচা হচ্ছে এই বডিটা, অচিন পাখি হচ্ছে রূহ। আমি যখন ঘুমাই ওটা বের হয়ে যায়, আবার আমি যখন জেগে উঠি আল্লাহ আমাকে এটা দিয়ে দেয়, তারপরে আমি ঘুম থেকে উঠি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই নাওম শব্দটা আরবিতে ঘুম অর্থ ব্যবহার করা হয়, মৃত্যু অর্থ ব্যবহার করা হয়। বুঝতে পারছো? এটা সমার্থক হয়ে যায়। তো মনে রাখবা, তাহলে এই যে দেহ পিঞ্জর, এই দেহটা হচ্ছে একটা পিঞ্জিরার মতো বা খাঁচার মতো, পরাণটা হচ্ছে পাখির মতো। দেহ পিঞ্জরের ভিতরে পরাণ পাখি বন্দি আছে, খেয়াল করে দেখো। দেহ পিঞ্জরের ভিতরে কি বন্দি আছে? পরাণ পাখি বন্দি আছে। এমনকি দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে। এই যে দেহ ঘড়ি, তোদের টিচাররা তোদেরকে গান টান গায়ে শোনায়। দেখলাম ওই দিন জিলানির মতো সহজ সরল ছেলে গান গায়ে শোনাইতেছে, হামজা গান গায়ে শোনাইতেছে। হামজা খুব ভালো গান গায়, আমি ওর গান খুব পছন্দ করি। তারপরে আরো জানে কাকে দেখলাম গান গায়ে শোনাইতেছে তোদেরকে। আমি হয়তো গান টান গায়ে শোনাইতে পারবো না, আমি গানের ব্যাখ্যা করতে পারবো। ওরা গান গাইতে পারতেছে আর আমি গানের ব্যাখ্যা দিব। আমি দিব হলো গানের তাফসির, ব্যাখ্যা দিয়ে দিব আমি এগুলার। বুঝছস? গান আমিও গাইতে পারি, খারাপ গাই না, মোটামুটি সমাজ চলার মতো আর কি, কিন্তু আমি দিব গানের ব্যাখ্যা। এখন খেয়াল করে দেখ, দেহ ঘড়ি, এই যে দেহটা এটা ঘড়ি। কেমনে রে? ঘড়ির ভিতরে কি আছে? ব্যাটারি আছে। ঘড়িটা বাজে, টিক 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 করে বাজে, বাজে না? দেহের ভিতরে ব্যাটারি আছে, এই জায়গায় রূহ আল্লাহ দিয়ে দিছে। এটা যখন কলবের থেকে বেরোয় যাবে, রোজন বেরোয় যাবে, দেহটাও থমকে যাবে। তাহলে ব্যাটারি ছাড়া ঘড়ি যেমন, রূহ ছাড়া দেহটা তেমন। এই জন্য দেহ ঘড়ি যেটা, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তুরি বানায় আছে। খেয়াল করে দেখ, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানায় আছে। এখন দেহকে এখানে ঘড়ি বলা হয়েছে, বলা হয় নাই যে দেহটা ঘড়ির মতো, বলা হয় নাই। দেহটা ঘড়ির মতো বলা হয় নাই। রূপক কর্ম ধরে মতটতে বলতে কোনো কিছু নাই। মত হলো উপমানের উপমিত পর্যন্ত, ওই জায়গায় মত। উপমানের মতটা সত্য, উপমিতের মতটা মিথ্যা। আর রূপকের মতটা তো নাই, রূপক মানে দুটা মিলে সেম হয়ে যাওয়া। বৈদ্যুৎ তাইলে মন আমার দেহ ঘড়ি সন্ধান করে কোন মিস্ত্রি বানায় আছে। দেহটা ঘড়ি বুঝলাম। এরপরে যে দেহ পিঞ্জর, দেহ পিঞ্জরে পরাণ পাখি বন্দি, বুঝছো এবার? এরপরে যৌবন সূর্য, এই যে সূর্য, সূর্যের ধর্ম কি? শক্তি এবং উত্তাপ। যৌবনের ধর্মটাও শক্তি এবং উত্তাপ। আমার মনে আছে বহু আগের কথা, 2014-15 সালে মেবি, এটা আমি টিকাডুলিতে কোচিংয়ে পড়াই। স্টুডেন্ট 9-এর ক্লাসে কি 10-এর ক্লাসে আমাদের যৌবন সূর্য, সূর্য দেখা যায়, যৌবন দেখা যায় না। এখন ওই মেয়ে বলতেছে না ভাইয়া যৌবন দেখা যায়। আমি বললাম না যৌবন দেখা যায় না। সূর্য কয় না যৌবন দেখা যায়। আমি বললাম না যৌবন দেখা যায় না। ও বলে না যৌবন দেখা যায়। তাই আমি বললাম ভাইরে শোন, যৌবনের যে বৈশিষ্ট্য এটা দেখা যায়, যৌবনের বৈশিষ্ট্য প্রকাশিত হয়, যৌবন প্রকাশিত হয় না। যেমন এই যে আমার দাড়ি উঠছে, এটা যৌবনের একটা লক্ষণ, এটা দেখা গেছে, কিন্তু যৌবন দেখা যায় না। তখন বলছে হ্যাঁ ভাই ঠিক আছে, ও বুঝতে পারছে। তারপর আমি আবার ইংলিশে বললাম যে ইংলিশে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলোকে বলা হয়, ইয়ুথ, তারুণ্য বা যৌবন, অ্যাবস্ট্রাক্ট নাউনের বাস্তবতা কি? এটা দেখা যাবে না, ধরাও যাবে না, অনুভব করা যাবে। ঠিক সেম, ইয়ুথ মানে যৌবন, তারুণ্য। ক্লিয়ার? এরপর আসো ভব নদী। নদী মানে নদী, ভব মানে দুনিয়া। এখন দেখো নদী কি করতেছে বলো? বইতেছে। থেমে আছে না? বইতেছে, বইতেছে। ভব মানে দুনিয়া, হায়াত, মহাকাল, বইতেছে, চলতেছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে ভবটা নদী। এরপরে মোহ নিদ্রা, নিদ্রা মানে হইতেছে ঘুম। তো ঘুমের মানুষ অচেতন, মোহ বা লোভে পড়লেও মানুষ অচেতন। ঘুমের মানুষ অচেতন, মোহের মানুষও অচেতন, দুটোই অচেতনতা। তাহলে বুঝে থাকলে বলো, তাহলে মোহ বা নিদ্রা, নিদ্রা যে মানুষ যেমন অচেতন থাকে, মোহ বা লোভে পড়লে মানুষ অচেতন থাকে। মনে করো কেউ একজন ইয়াবার বিজনেস করে, তারা সবাই বুঝাইতেছে এটা আকাম, এটা করিস না। সে বলতেছে না আমি শর্টকাটে বললো এই যে মুগা, তারপরে আমি যে সুইজারল্যান্ড যা থাকমু, নরওয়ে যা থাকমু। এরপরে একজন পুলিশও ধরে নিয়ে ইচ্ছা মতো চেঁচা দিছে, তারপরে আশা করতেছে আমি জীবনের এই কাজ করুম না। তাহলে এতদিন সে মোহের ভিতরে ছিল, এতদিন সে একটা নিদ্রা ঘোরের ভিতরে ছিল, এখন তার নিদ্রা ভাঙছে। বুঝছস? এরপরে দেখো শোকানল। অনল মানে হইতেছে আগুন, সুখ মানে হইতেছে দুঃখ। তাইলে দুইটা আলাদা আলাদা জিনিস না? দুটাই পুরায়। এই অনল মানেও পুরায়, শোকও পুরায়, মানে দুইটার একই ধর্ম। দুঃখ পুরায় ফেলে, আগুনও আমাদেরকে পুরায় ফেলে। কারণ আগুন কেমনি পুরায় ফেলে এটা তো তুই বুঝবি না, তোর তো বোঝার বয়স হয় নাই, তুই বড় হ তারপরে বুঝবি। অথবা যদি ছেঁকা খায় থাকস তাহলে বুঝবি। এরপরে বিষাদ সিন্ধু। এই সিন্ধু মানে হইতেছে সাগর, বিষাদ মানে হলো দুঃখ।
মানুষের দুঃখ মাত্রই সাগর। কেন? সাগরেরও কোনো তল খুঁজে পাওয়া যায় না, বিষাদেরও তল খুঁজে পাওয়া যায় না। এখন তুই কবি ভাইয়া আটলান্টিক মহাসাগরের নিচে মারিয়ানা ট্রেঞ্চ আমরা বাইর করছি 11,000 মিটার গভীর। আরে বিজ্ঞান না বলছে, বাট আমরা তো নর্মালি বলি সাগর হইতেছে অতল। অতল মানে তল নাই, এটা আমাদের ব্যবহারিক ভাষার মধ্যে আছে। সো বিষাদ সিন্ধু, দুঃখটা সিন্ধুর মতোই গভীর, দুঃখটা সিন্ধুর মতোই অনেক গভীর। অতল না, এটা অতল স্পর্শ করা যায় না, এটা অনেক বেশি গভীর। সো যেটা দুঃখ সেটা সাগর। এরপরে মন মাঝি, এই মন হইতেছে মাঝি, ভালো মন্দ বোঝে না। যেমন দেখো মন মাঝি, মন মাঝির মধ্যে এই যে মন দেখা যায় না, মাঝি দেখা যায়, এই সূত্রটা এখানে কাজ করছে। ঠিক আছে, মন মাঝির মধ্যে। আচ্ছা, তারপরে মনে করো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধুর মধ্যে সিন্ধু মানে সাগর, সাগর দেখা যায়, বিষাদ মানে দুঃখ দেখা যায় না, এটা কাজ করছে। তারপরে মনে করো সো যেটা দুঃখ সেটা সাগর। এরপরে মন মাঝি, এই মন হইতেছে মাঝি। কেমনে? মাঝি নৌকা চালায়, মনেও নৌকা চালায়। মাঝি নৌকা চালায়, মনেও নৌকা চালায়। প্রশ্ন হইতেছে কেমনে? মাঝির নৌকা তো দেখা যায় স্টিলের বা কাঠের, মনের নৌকা হইতেছে 3.5 হাত। মনের নৌকা কয় হাত? 3.5 হাত, মানে এই বডিটা। এই বডিকে মন নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ বলছে যে দেখ বনি আদম, তোর শরীরকে যেন তোর মন নিয়ন্ত্রণ না করে তুই দিস না। কারণ মন মানুষকে খারাপ দিকে চালায় ফেলে, মন মানুষকে দুষ্টু দিকে চালায় ফেলে। মন মানে তো নফস, ও হচ্ছে অপরাধ প্রবণ, ও হলো পাপ প্রবণ, সে পাপের দিকে নিয়ে চলে যায়। বুঝে নাই? আচ্ছা, ধর্ম বইয়ে বলা আছে 2 রকমের জিহাদ হয়, একটা জিহাদে আকবর, একটা জিহাদে আসগার। জিহাদে আকবর মানে বড় জিহাদ, জিহাদে আসগার মানে ছোট জিহাদ। তো ছোট জিহাদ কোনটা? ময়দানে গিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তরবারে নিয়ে যুদ্ধ করা, জীবন দেওয়া বা গাজী হওয়া। এই তরবারে নিয়ে ঝাঁপায়া পড়াটা হচ্ছে ছোট জিহাদ। আর বড় জিহাদ কোনটা? জিহাদে আকবর কোনটা? মন খারাপ জিনিস চাইবে, তার বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ার নাম হচ্ছে জিহাদে আকবর। মন তোরে দুষ্ট করতে চাইবে, মন তোরে খারাপ পথে টানবে, সেখান থেকে ফিরে থাকার নাম হচ্ছে জিহাদে আকবর। বুঝাতে পারছি? যেই বেচারা মনের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না, সে তরবারি ধরবে কেমনে? এই জন্য মনের বিরুদ্ধে দাঁড়াইতে পারাই হচ্ছে বড় জিহাদ। তোরা আব্দুল করিমের একটা গান শুনবি, আমি ক্লাস শেষ করার পরেই। এই গানের লিরিক হচ্ছে গাড়ি চলে না চলে না চলে না রে। এই গাড়ি চলে না শুনিস, এই গাড়ি চলানোর ভিতরে একটা অন্তরার মধ্যে, একটা কলির মধ্যে বলা আছে, মহাজনের যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে, গাড়ি চালায় মন রায় ভারে, ভালো মন্দ বোঝে না। মহাজন হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কি করছে? যতন করে তেল দিয়েছে টাঙ্কি ভরে, অর্থাৎ এই সারা শরীরে রক্ত মাংস সব দিয়ে দিছে। আর গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না। এখানে গাড়ি হয়েছে এই বডিটা, আর মন হচ্ছে সেই ড্রাইভার। যেটা আমরা ভুল করে আমাদের শরীরের নিয়ন্ত্রণ মনের কাছে দিয়ে দিই, এটা আমাদের ভুল। তাহলে এখানে মন আর মাঝি সেম অর্থ ক্যারি করে। আমরা ক্লাস এখনই শেষ করব, যেহেতু একটু পরে ইংরেজি ক্লাস আছে। কোনো অসুবিধা নাই, যেহেতু এটা পার্ট 1 পার্ট 2। আমি পার্ট 2তে তৎপুরুষ পড়াই দিব, অসুবিধা নেই। তৎপুরুষ আর বহুব্রীহিতে টাইম লাগে, বাকিগুলা সিম্পল। মানে যেমন সুচেতনা কবিতা খুব দ্রুত শেষ হয়ে গেছিল, পদ্মা যেমন খুব দ্রুত শেষ হয়ে গেছিল, পরের ক্লাসটা ওইরকম দ্রুত শেষ হয়ে যাওয়ার মতো। সেখানে আমরা যদি তৎপুরুষ অ্যাড করে পড়াই, কোনো প্যারা নাই, কোনো চাপ নাই। এখন বল, যা যতক্ষণ বললাম এতক্ষণ ধরে, এগুলো বুঝছস কিনা? ক্লিয়ার কিনা বল? সমাজ কি খুব সহজ না খুব কঠিন, না ভাল লাগছে, বুঝছস কিনা? নওরিন প্রেসেস একটা গান শুনছি ভাই। হ্যাঁ, গাড়ি চলে না চলে না, এই গানের মধ্যে এই কথাটা আছে, গাড়ি চালায় মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না। এটা তোরা হামজার কাছ থেকে শুনে নিস, ও ভালো গান গায়। ওইতেছে গিয়া আর এম এস এর সিঙ্গা, আর আমি হইতেছি আর এম এস এর মুফাসসির, আমি ব্যাখ্যা করব। ঠিক আছে? আমি তাফসির করব, ওরা গাইবে বা বলবে, তাফসির আমার কাছ থেকে নিবি, কোনটা দিয়ে কি বুঝাইছে, কোন গানের কি অর্থ, এটা ডিপ মিনিং কি, যা যা আছে এটা আমি গাইবো, মানে আমি বুঝাবো আর কি। ঠিক আছে? ওকে। কিন্তু এই জিলানি একটা সহজ সরল ছেলে, ওকে দেখে আমার খুব সহজ সরল, আমি খুবই আদর করি ওকে।
খুবই সহজ সরল একদম সাদামাটা একটা ছেলে, ও দেখলাম গান গাইতেছে, আমি বললাম জিলানি ও গান গাইতেছে, ওয়াও। তো এখানে সবাই গান গাইতে পারে বা গায়, হ্যাঁ আমি এই জায়গায় একটু পিছাই, আমি পারি না, আর পারলে আমি গাইবো না, আমার আমার শরম করে, ঠিক আছে। আচ্ছা গান তোরা হামজার কাছ থেকে শুনবি। আর কোনো কোয়েশ্চেন? ওকে, আমরা শেষ করব তাইলে। নেক্সট ক্লাসে আমি তৎপুরুষ থেকে শুরু করে বাকি সমাসের পুরোটা শেষ করে দিব। সুন্দর করে হোমওয়ার্ক জমা দিবি, তোরা যে ভণ্ডামি করস, হোমওয়ার্কের প্রতি তোরা যত্নশীল না, এটা আমাকে খুব প্যারা দিছে, আমার খুব খারাপ লাগছে। হোমওয়ার্কের প্রতি যত্নশীল না হওয়ার তো আমি কোনো কারণ দেখি না। হোমওয়ার্কের প্রতি যত্নশীল না হওয়ার আমি কোনো লেজিট কারণ দেখি না, যদি না তুমি মাথা মোটা হয়ে থাকো। এনি কোয়েশ্চেন? HW হচ্ছে জিলানি স্যার আপনার জুনিয়র। আরে বাচ্চা সব এখানে। জিলানি 20 সালে এইচএসসি পাস করছে, আমি 2008 সালে পাস করছি, বুঝছস? আমি 2008 সালে পাস করছি, জিলানি পাস করছে কোভিডের বছর, তাহলে সে বাচ্চা না? আমার কাছে সবাই বাচ্চা, এখানে সবাই আমার অনেক জুনিয়র, শুধু টিপু আমার হালকা জুনিয়র, বাকিরা অনেক জুনিয়র। আমাকে দেখলে কি মনে হয় বয়স কম? তুই যাই দেখোস আমার কিন্তু ভালোই বয়স, হ্যাঁ। এবার বল বল, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, আমার জন্য দোয়া করিস। আর নেক্সট ক্লাসের ব্যাপারে একটা আপডেট দিচ্ছি। নেক্সট ক্লাসটা তো সোমবারে হওয়ার কথা, সোমবার আমার একটু ব্যস্ততা আছে, আমি ক্লাসটা সম্ভবত অল্টার করে মঙ্গলবারে নিয়ে যেতে পারি, আই এম নট শিওর, আমি জানাবো, গ্রুপে আপডেট আসবে, জানাই দিবে সবাই, এখান থেকে টিমমেট যারা আছে, আমিও পোস্ট করে জানাবো, হয়তো ক্লাসটা মঙ্গলবারে চলে যেতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাক, আমার জন্য দোয়া করিস, আল্লাহ হাফেজ।